দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24 সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। শুরুতে বিশ্বকাপ ফুটবলের খবর। অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 16 স্পেন। জোড়া গোলে লা রোহা ফিউরিদের জয়ের নায়ক রিয়াল সোসিয়েদাদ তারকা মিকেল ওয়াইয়ারসাবাল। লা রোহা ফিউরির হয়ে আরেক গোল করেন টটেনহাম তারকা পেদ্রো পোরো। ম্যাচ জুড়ে স্পেনের গোল মুখে একটি শটও নিতে পারেনি অস্ট্রিয়া। এদিকে কাল ভোরের শেষ 16 ওঠার লড়াই আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে তবুও সমীহ করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে ফিফা বাড়তি সুবিধা দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাস্টার ট্যাকটিশিয়ান। মায়ামি স্টেডিয়ামে ভোর 4টায় মুখোমুখি হবে দুদল। যুক্তরাষ্ট্র থেকে মমিনুল হক আফানের ক্যামেরায় রেজানুজ্জামানের রিপোর্ট। সবার পরে অনুশীলনে নামলেন লিওনেল মেসি। ক্লাব মাঠে জাতীয় দলের জার্সিতে LM10। বিকাল নামলেও মায়ামির প্রচণ্ড গরমে কাবু সবাই, তবে আলবি সেলেস্তেদের তা ছুঁয়ে যায়নি। দিনভর প্রচণ্ড গরম, আবার এই বৃষ্টি বজ্রপাত। ম্যাচের দিনও আছে ঝড়ের পূর্বাভাস। মায়ামি স্টেডিয়ামে ঝড় তুলতে প্রস্তুত আর্জেন্টিনাও। দারুণ ছন্দে বর্তমান চ্যাম্পিয়নরা। ইনজুরি সংখ্যাও কেটে গেছে। ক্রিস্তিয়ান রোমেরো হাঁটুর ইনজুরি কাটিয়ে এক ম্যাচ পর ফিরতে প্রস্তুত। তবে কেপ ভার্দেকে নিয়ে সমীহ কোচের। তারা দারুণ দল, সত্যি বলছি আমরা অবাক হইনি। তারা এমনি এমনি এখানে আসেনি, ভালো খেলে এসেছে, তাই সম্মান তাদের প্রাপ্য। নবীন আর চ্যাম্পিয়নের লড়াই প্রথম দেখা যে কোনো ফুটবলীয় আসরে। তবে কেপ ভার্দে গ্রুপ পর্বে মাঠের পারফরমেন্সে দারুণ কিছু করে দেখালেও মাঠের বাইরে অধিনায়কের ধর্ষণ মামলা নিয়ে আলোচনায়। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলেও তা এড়িয়ে গেছেন কোচ ফুটবলার। তবে জীবনের সেরা ম্যাচে সেরা কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ দৃঢ় শান্ত কোচ। আমরা শান্ত আছি, কেননা আমরা যোগ্যতা দিয়ে এখানে এসেছি। আমাদের ভয়ের কিছু নেই, হারানোরও কিছু নেই। এটা আমাদের জীবনের সেরা ম্যাচ, তাই আমরা উপভোগ করব ও সেরাটা দিব। প্রশ্ন উঠেছে বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা কম নয়। নিজে দেখেন না, অন্যদেরও গুরুত্ব না দিতে বলেছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করি না, তাই জানিও না কি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক আছে, তবে খারাপ দিকও আছে। যে কেউ যে কোনো কিছু বলে ছড়িয়ে দিতে পারে, মুহূর্তে যা ভাইরাল হয়ে যায়। নকআউট মানেই আর্জেন্টিনার জয় জয়কার। সবশেষ 7 বছর আগে কোনো টুর্নামেন্টের নকআউটে শেষ হেরেছিল আলবি সেলেস্তে। সেটা ছিল 2019 কোপা আমেরিকা সেমিফাইনাল। আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির 100তম ম্যাচ এটি, যেখানে মেসির সুযোগ বিশ্বকাপ গোল সংখ্যাকে আরও এগিয়ে নেয়ার। একটা অসম লড়াই কতটা আগ্রহের কেন্দ্রে থাকতে পারে তার প্রমাণ আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ। জয়ের সম্ভাবনা ভারী থাকলেও স্রোতের মতো এই শহরে আসছে আলবি সেলেস্তে সমর্থকরা। আর পরাজয়ের সম্ভাবনা বেশি থাকলেও কেপ ভার্দেও কিন্তু লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। ঢাকার আগ্রহে তিস্তা প্রকল্পে কাজ করতে চায় বেইজিং। এই ইস্যুতে অব্যাহত সমর্থন থাকবে চীনের। রাজধানীর বারিধারায় সংবাদ সম্মেলনে কথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বলেন, তিস্তা নিয়ে ভারত ইস্যু চীনের ভাবনার বিষয় নয়, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চীন সফরে কি কি সফলতা অর্জন হয়েছে তা তুলে ধরতেই ঢাকার বেইজিং দূতের এই আয়োজন। China-Bangladesh relations and their high expectations. সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের যে যাত্রা শুরু খালেদা জিয়া ও তারেক রহমানের সময় তা আরও মজবুত হয়েছে বলে জানান ইয়া ওয়েন। Development of China-Bangladesh relations, the visit was also a complete success. বলেন, এবারের সফরে মোট 4টি সাফল্য অর্জিত হয়েছে। The visit is forging a new level of trust. প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগ প্রশ্ন ছিল তিস্তা নিয়ে। বিশেষ করে ভারত প্রসঙ্গ টানেন সাংবাদিকরা। জবাবে রাষ্ট্রদূতের সাফ জবাব, ভারত বা অন্য কারো ইস্যু চীনের ভাবনার বিষয় নয়। বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মেনে নেবে না চীন। Tista project is Bangladesh project. It's your project. The second, the China cooperation is at the request of Bangladesh side. We consider it mutually beneficial. It is a livelihood cooperation which hinges on livelihood of more than 10,000 people living along the river. So that's the purpose why China want to offer our assistance. You mentioned about other elements.
It's not in our consideration. এবারে সফরে উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন ইয়াওয়েন। বলেন তার দেশের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সন্দেহ চোখে দেখার কোনো কারণ নাই। Now we are the Committee for Shared Future. So it is a new definition of the cooperation. It means the highest level of cooperation. Intervene in China internal affairs. Even now, we face the same attempt by some elements. You must understand. So we fully understand the situation now faced by Bangladesh. So the message is very clear conveyed to Bangladesh that China support Bangladesh to object any foreign intervention. প্রশ্ন ছিল অর্থনৈতিক করিডর নিয়েও। চীনা রাষ্ট্রদূত জানান বাংলাদেশ থেকে পণ্য সমুদ্রপথে মিয়ানমারে যাবে, সেখান থেকে পৌঁছে যাবে চীনে। Land connectivity and also maritime, the cooperation between ports. ইয়াওয়ান বলেন প্রধানমন্ত্রী চীন সফরে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক উন্নয়ন হয়েছে। China-Bangladesh community of shared future. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। কোটি টাকা ঘুষ চেয়েছিলেন এমন স্বীকারোক্তির পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। 4 মাস ধরে থমকে আছে পুরো প্রক্রিয়া। চিফ প্রসিকিউটর জানিয়েছেন এ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। মাসুদুর রহমানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক কালো দাগ চট্টগ্রামের ওয়াসিম হত্যার আসামি সাবেক এমপি এবিএম ফজলে করিমের কাছে খালাস করিয়ে দেওয়ার কথা বলে প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ চাওয়া। টোটালও বলো আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই, বলো ভাইয়া। 9 মার্চ এ নিয়ে প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24। পদত্যাগ করতে বাধ্য হন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এই ঘটনাসহ ট্রাইব্যুনালের অন্য ঘটনা তদন্তে গঠন করা হয় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। তাদের কাছে দোষ স্বীকারও করেন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম। কথা ছিল 1 মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি, কিন্তু কথা রাখতে পারেননি তারা। কেন? কমিটির আপডেট বলতে আমাদের যেসব স্টেক হোল্ডাররা যারা ছিলেন, মানে আমাদের এতদিন তারা হজে ছিলেন, আমাদের প্রায় 2-3 জন ব্যক্তি আমাদের সাথে যারা এই ফ্যাক্টস ফাইন্ডিং ইনকোয়ারির সাথে যারা জড়িত ছিলেন তারা হজে ছিলেন, যেহেতু আমাদের কাজটা একটু থেমেছিল। আশ্বস্ত করেন ট্রাইব্যুনালে অবকাশকালীন সময়ের মধ্যেই চূড়ান্ত করা হবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন। আমাদের এই 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রম, আমাদের তো আমরা ভ্যাকেশনে যাব, তা আমরা ঠিক করেছি যে এই ভ্যাকেশনের মধ্যে আমরা রিপোর্টটা আমরা আশা করি কনক্লুড করবো ইনশাল্লাহ, করে ইনশাল্লাহ আমরা ভ্যাকেশনের পর এটার ফলাফল ইনশাল্লাহ। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কজন নতুন প্রসিকিউটর নিয়োগ করা হলেও পুরনোদের মধ্যে শুধু আগের চিফ প্রসিকিউটরকেই বাদ দেয়া হয়। অভিযোগ ওঠা বেশ কজন প্রসিকিউটর বহাল আছেন স্বপদে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার সশস্ত্র বাহিনীর 150 কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় তারা পাবেন ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। তাগিদ দেন ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিহিংসার শিকারের ঘটনা ছিল অহরহ, বাদ যায়নি সশস্ত্র বাহিনীও। 5 আগস্টের পট পরিবর্তনের পরপরই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তারা প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বৈষম্যের শিকার 150 কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর আছেন 14 জন কর্মকর্তা। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে 2019 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে নানাভাবে অন্যায়ের শিকার হয়েছেন এই কর্মকর্তারা। কাউকে অন্যায়ভাবে অবসরে পাঠানো হয়, কাউকে
অপসারণ, অব্যাহতি কিংবা বরখাস্ত করা হয়। তাদের আবেদন যাচাই বাছাই শেষে পুনর্বাসনের এই সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে সশস্ত্র বাহিনীর এই কর্মকর্তাদের প্রাপ্য ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং বিধি অনুযায়ী সব ধরনের আর্থিক সুবিধা নিশ্চিত করা হলো। শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তারা। একই সাথে তাদের প্রত্যাশা, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল প্রশাসনকে যেন নিজ স্বার্থে ব্যবহার না করে। সেনাবাহিনী দেশের কোনো দলের না। আমার মনে হয় এরা যদি এটা বোঝে, আলহামদুলিল্লাহ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। 8 বছর আয়না করে আটকে রেখে তারপরে আজকে আল্লাহ আমাকে সব ফিরিয়ে দিয়েছেন। আমার কষ্ট হয়েছে, এই কষ্ট তো 1000 কোটি টাকা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও দূর করা যাবে না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ফিরিয়ে এনেছেন। বঞ্চিত এই সেনা কর্মকর্তাদের মতে প্রশাসনকে নিরপেক্ষ রাখা যেমন সরকারের দায়িত্ব, তেমনি বাহিনীর প্রতিটি সদস্যকেও থাকতে হবে সচেতন। রাষ্ট্রীয়ভাবে আহ্বান করে যেতে পারে যারা বঞ্চিত এখনো আছে, তারা মনে করে তাদের অধিকার বঞ্চিত হয়েছে, তারা দরখাস্ত আহ্বান করলে, মিডিয়ার মাধ্যমে প্রচার করলে, তারা দরখাস্ত করলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস খতিয়ে দেখা উচিত যে সে সত্যিকারভাবে বঞ্চিত হয়েছে কিনা। যদি হয় তাকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়া উচিত। আমরা চাই এই ধরনের অপকর্ম আগামীতে না হয়। রাষ্ট্রের ক্ষতি, ব্যক্তির ক্ষতি। আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি, আর যেন এই কালো অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে যদি না আসি আমরা সোজায় দাঁড়াতে পারবো না। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও যুগোপযোগী করতে সংস্কারেরও দাবি জানান তারা। এই জন্য আমাদের অনেক রিফর্ম করতে হবে। ইনশাআল্লাহ রিফর্ম এক এক করে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নজরুল বর্ষের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক সভায় আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস। একই সাথে তাকে যাপিত জীবনের অনিবার্য অংশ হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। আহ্বান জানান বছরব্যাপী সাহিত্য সম্মেলন, গবেষণা, সঙ্গীত আসর সহ নানা আয়োজনে নজরুল বর্ষকে সফল করার। বলেন, নজরুল গবেষক ও শিল্পীরা পরামর্শ দিলে তা বিশ্লেষণ করে বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। অনুষ্ঠান উদ্বোধন করা হয় বিশেষ স্মারক ডাকটিকিট ও নজরুল বর্ষের লোগো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। 20 বছর পর নতুন ভিসা নীতির খসড়া উপস্থাপন করা হয়েছে মন্ত্রিসভায়। বিকেলে বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। বলেন, 2006 সালের পর মন্ত্রিসভার পরিষদ বৈঠকে খসড়া উপস্থাপন করা হয়। আগের ভিসা নীতির মতোই কালো তালিকাভুক্ত দেশের কোনো পরিবর্তন আসছে না। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি। পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য বিনিময়ের অংশ এবং বিনিয়োগ ও ট্যুরিজম আকৃষ্ট করতে এই নীতি প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও বুথিডংয়ে সংঘাতের তীব্রতা বেড়েছে। শহর দুটিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের এপারে টেকনাফে। অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির বলছেন, সংঘর্ষ সীমান্তের খুব কাছে চলে এলে অনুপ্রবেশে ঘটতে পারে, তবে অতীতের মতো ঢল নামার শঙ্কা নেই। এদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে তারা। গেল 1.5 বছর ধরে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং শহর আরাকান আর্মির পূর্ণ নিয়ন্ত্রণে। থেকেই এখানে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশটির জান্তা বাহিনী। সবশেষ বুধবার রাতে মংডু শহরের প্রবেশপথ ও কয়েকটি গ্রামে চালানো হয় বিমান হামলা। শোনা যায় 10টির বেশি বিস্ফোরণের শব্দ। ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, ঘটে প্রাণহানিও। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। একই সময়ে বুথিডং উপজেলার কয়েকটি গ্রামেও হামলা চালায় মিয়ানমার জান্তার বিমান। কিয়াতমা উকতাউং নামে মুসলিম অধ্যুষিত গ্রামে 2 শিশু ও 1 প্রবীণ আহত হন।
আতঙ্কিত অনেক বাসিন্দা নিজ বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সীমান্তের ওপারে যখন চলছে এমন বোমা বর্ষণ, এপারে সেই শব্দে কেঁপে উঠছে ঘরবাড়ি। দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডুলি। সাধারণ মানুষের অনেকেই আছেন আতঙ্কে। গোলাগুলি হচ্ছে এবং বিমান হামলা হচ্ছে, তবে আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। ওপারে গোলাগুলি এবং বিমান হামলায় আমাদের এই পারে বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। সকাল 10:40-এর দিকে প্রথম আমরা বোমা হামলার খবর পাইছি আর কি পারে। বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে। অতীতেও এই অঞ্চলে সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়েছে। আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এ দফায় তেমন ঢলের শঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মনির। তবে সীমান্তের খুব কাছাকাছি সংঘর্ষ হলে পরিস্থিতির অবনতি হতে পারে। যদি তাদের জীবন সত্যি বিপন্ন হয়, যে তাদেরকে গুলি করা হতে পারে, হত্যা করা হতে পারে, তাহলে কিন্তু মানবিক সহায়তার জায়গায় তাদেরকে আসতে দিতে হবে। আমি আবারও বলতে চাই যে 2017-এর মতো যে ঢল, সেটা নামার সম্ভাবনা আসলে নাই। বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের 17টি উপজেলার মধ্যে 14টিতেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। কমলো এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডার 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হয়েছে সন্ধ্যা থেকে। রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ে জুলাই মাসের দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এছাড়া গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 70 টাকা। মধ্যপ্রাচ্যে সংকট কেটে যাওয়ার আভাসে বিশ্বজুড়েই কমছে সব ধরনের জ্বালানির দাম, যার সাথে এবার সমন্বয়ের পথে হাঁটল সরকারও। এপ্রিলে 2 দফা দাম বৃদ্ধির পর এবার এলপিজির দর কমালো বিইআরসি। বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1528 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে কমেছে 30 টাকার মতো। প্রতি 12 কেজিতে এখানে কমেছে 357 টাকা। কোম্পানি বিক্রি করবে 1433 টাকায়, পাইকারি বিক্রি করবে 1483 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রয় করবে 1528 টাকায়। কমানো হয়েছে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও। লিটার প্রতি প্রায় 16 টাকা কমিয়ে নতুন দাম 70 টাকা 40 পয়সা। অটো গ্যাস যেটা ছিল এটা হলো 70.40 টাকা অটো গ্যাস, এটাও কমেছে। তখন যেটা ছিল সমস্যা যে জাহাজগুলি ভাড়া চাচ্ছিল বেশি, আর আমাদের যে দাম ছিল সেই দামের কারণে লোকাল ব্যাংকগুলি এলসি খুলতেছিল না। সো দ্যাট ওয়াজ এ রিয়েল প্রবলেম এট দ্যাট টাইম। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা 12 কেজি সিলিন্ডারের দাম আগের মতোই 825 টাকাতেই অপরিবর্তিত থাকছে। সরকারের কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাইতে পারি। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দোহায় যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে। বৈঠক শেষে দেয়া বিবৃতিতে কথা জানায় মধ্যস্থতাকারী দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে পরবর্তী বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হবে। তবে কোনো কার্যকর চুক্তির বিষয়ে একমত হতে পারেনি সব পক্ষ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জাহানবাদীদের যে কোনো হামলার কঠোর জবাব দেবে বিপ্লবী গার্ড। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।